ওকে, রেকর্ড হচ্ছে, এখন বন্ধ করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি ভালো আছেন স্যার? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা গ্রোথ অ্যান্ড ডিকে অফ চার্জ ইন ডিসি সার্কিট এলসিআর আছে, এরকম একটা সার্কিট আমাদের গ্রোথ এবং ডিকে পড়ছিলাম। আমাদের গ্রোথ কিভাবে হয় এটা আমরা গত ক্লাসে পড়েছি অলরেডি। তোমাদের কারো কোনো প্রবলেম আছে কি এখানে? নাই সম্ভবত। তো আমরা আজকে তাহলে ডিকে এর ইকুয়েশন আমরা যাই। এখানে যেভাবে আমরা গেছিলাম ইএমএফ ইকুয়েশন থেকে শুরু করে ওই একই রকম ভাবে আমরা যাবো আবারও। তো সার্কিট ডায়াগ্রামটা একটু দেখো, আমাদের একটু চেঞ্জ আছে। আমাদের সর্বপ্রথমে যখন আমরা গ্রোথ বললাম ওই সময়তে কানেকশনটা ঠিক এভাবে হবে, একটা ব্যাটারির সাথে একটা এল মানে একটা ইন্ডাক্টর, তার সাথে একটা ক্যাপাসিটর এবং একটা রেজিস্টর সিরিজ এরকম ভাবে থাকবে, এবং সব মিলে একটা কমপ্লিট পাথ এরকম হবে একটা ইলেকট্রনের জন্য আর কি। তো এখন যদি ডিসচার্জের কথা যদি বলি বা ডিকে অফ চার্জের জন্য যদি বলি, তাহলে কি করতে হবে এখানে, কেউ কি বলতে পারবা এটা ডিকে কিভাবে হবে? কারো কোনো আইডিয়া? আমরা আগে পড়েছি অলরেডি ডিকে কিভাবে হয়, ক্যাপাসিটরে আমরা দেখেছি। তো এখানেও আমাদের ডিকেটা কিভাবে হতে পারে, কারো কোনো আইডিয়া? এটা ওপেন করে দিতে হবে। সার্কিট ওপেন করে দিলে ডিকে হবে না। সার্কিট ওপেন করে দিলে পরে এখানে ক্যাপাসিটরের যে চার্জ, ওই চার্জে স্টোর হয়ে থাকবে, এটা ডিকে তখন হবে না। তাহলে আমাদের করতে হবে হলো আসলে ব্যাটারিটাকে রিমুভ করে দিতে হবে। ব্যাটারি রিমুভ করে দেওয়া মানে হলো এটাকে শর্ট সার্কিট করে দেওয়া, বুঝছো? ব্যাটারি ডিকে ওপেন করে দেওয়া বা ব্যাটারি মানে এখান থেকে সরিয়ে ফেলা মানে হলো ব্যাটারির যে ইন্টারনাল ইম্পিডেন্স ওটাকে রেখে জাস্ট এটাকে এর ভ্যালুটা সরিয়ে ফেলা। তার মানে ইন্টারনাল ইম্পিডেন্স মানে হলো এটা যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আমরা যেটা বলি, অভ্যন্তরীণ রোধ। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হয় 0। তো তাই যদি হয় তাহলে এই ব্যাটারিটা সরিয়ে ফেলা মানে হলো এটাকে শর্ট করে দেওয়া, এবং তখন এই ক্যাপাসিটরটা এই ইন্ডাক্টর এবং রেজিস্টরের মধ্যে দিয়ে ডিকে করার একটা সুযোগ পাবে আর কি। তো আমাদের এই কন্ডিশনটা যেতে হবে। তাহলে ডায়াগ্রামটা আমরা একটু চেঞ্জ করব। ডায়াগ্রামটা চেঞ্জ করে এখন যেরকম ভাবে আঁকাচ্ছি ঠিক এই ধরনের একটা ডায়াগ্রাম আমরা আঁকাবো, এই যে এটা। তাহলে দেখো আমাদের এই ডিসচার্জ করার জন্য আমরা যে কাজটা করেছি, ব্যাটারিটা আর এই সার্কিটের মধ্যে নাই, এটাকে আমরা করেছি কি এটাকে বাইরে নিয়ে নিয়েছি। তো এটা বাইরে কেন নিলাম, কারণ আমাদের চার্জ কিভাবে হলো সেটা আমাদের এখন দেখার বিষয় নাই। আমাদের দেখার বিষয় হলো যে এটা ডিকে কিভাবে করবে, মানে ডিসচার্জটা কিভাবে হবে এটা আমাদের জানার বিষয়। তো এটার জন্য আমরা সহজে আগে এটাকে চার্জ করে নেবো। এই কারণ এই চার্জ করে নেওয়ার জন্য আমরা বাইরে একটা এরকম ভাবে একটা সোর্স রেখেছি, এই ইএমএফ সোর্সটাকে। আমরা যদি কি অন চাবিটা অন করি তাহলে এটা চার্জ হবে, এবং তারপরে এটা যখন আমরা কি অন চাবি যখন ওপেন করে দেবো তখন এটা ডিসচার্জ হওয়ার একটা সুযোগ পাবে আর কি, এই এল এবং আর এর মধ্যে দিয়ে, বুঝছো? কিয়নকে প্রথমে অন করব, এটা চার্জ হলো। তারপর কিয়নকে এটা ওপেন করে দিলে পরে এটা জাস্ট চার্জ গুলো এখানে ফ্রি থাকবে। তারপরে আমাদের করতে হবে কি কে টু কে অন করতে হবে, কে টু অন করার পরে তারপর এটা ডিকে করার সুযোগ পাবে। এই হচ্ছে আমাদের পুরো সার্কিটের মেকানিজমটা। এখন বিষয় হলো আমরা সর্বপ্রথমে যে কাজটা করি, আমাদের ইএমএফ ইকুয়েশন জানা দরকার। ইএমএফ ইকুয়েশনটা আমরা যেটা লিখি এখানে এই সার্কিটের জন্য, যখন কে টু ওপেন ক্লোজ করা আছে মানে কে টু কে যখন বন্ধ করা আছে, তখন আমাদের যে ইএমএফ ইকুয়েশন হবে সেটা কেমন, যে এখানকার যে ড্রপ প্লাস এটা ড্রপ প্লাস এটা ড্রপ ইকুয়ালস টু এই অংশের মধ্যে যে পরিমাণ ইএমএফ সোর্স আছে। তো মানে কেভিএল ল যেটা তোমরা জানো, কার্সিয়াস ভোল্টেজ ল, তোমরা এটা হয়তো ইন্টারমিডিয়েটে পড়েছো। ফার্স্ট ইয়ারও তোমাদের কি আছে কার্সিয়াস ভোল্টেজ ল? সম্ভবত নাই। আচ্ছা যাক, তো সমস্যা নাই, তোমরা ইন্টারমিডিয়েট হয়তো পড়েছো, আগেও আমরা এভাবে করেছি আর কি, একই রকম ইকুয়েশন। ইকুয়েশনটা খেয়াল করো যে এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ এল ডিআই বাই ডিটি, ব্যাক ইএমএফ যেটা বলো, তারপরে এই রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর আই, এটা আর আই লিখলাম। তারপর ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, এটা হচ্ছে আমাদের কিউ বাই সি, কারণ সি ইকুয়ালস টু কিউ বাই ভি, ওখান থেকে আমরা পাচ্ছি। তাহলে কিউ বাই সি ইকুয়ালস টু এখানে আমাদের কোনো ইএমএফ সোর্স আছে কিনা। আমাদের আগে ইএমএফ সোর্স ছিল তখন আমরা এখানে ই লিখেছিলাম আগের কন্ডিশনে,
আর এখন আমাদের যদি এইটুকু ব্রাঞ্চের মধ্যে কোনো ইএমএফ সোর্স নাই, আমরা এটাকে ধরছি 0। এটা বুঝতে পারলে তো তোমরা নাকি? আচ্ছা, তাহলে আমরা এবার যেটা করব, এখানে দেখো যে এটা আছে আই, এটা আই এবং এটা কিউ, এক একটা এক এক প্যারামিটারে আছে। আমরা সবগুলোকে একই জাতীয় প্যারামিটারে নিয়ে যেতে চাই। এটা নিয়ে যাবো কিভাবে? আমরা সব প্রথমে এটা যে বেসিক যে প্যারামিটারটা আমরা জানি যে কিউ চার্জ, এই চার্জে আমরা নিয়ে যেতে চাই। তাহলে আই মানে হলো আমরা জানি ডিকিউ বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ চার্জ, তাই না? তো এই আই কে আমরা তাহলে এখন রিপ্লেস করে দেবো ডিকিউ বাই ডিটি দিয়ে। তাহলে এল ডিডিটি এখানে থাকছে, আই এর জায়গায় আমরা পাচ্ছি হলো ডিকিউ বাই ডিটি। একই রকম ভাবে আর আই, আই মানে হলো ডিকিউ বাই ডিটি, এখানে তাই কিউআইসি ইকুয়ালস টু 0। তো এরপরে আমরা কি করতে পারি, এই ডি ডিটি এটাকে আমরা এখানে দিয়ে দাও, ডাবল ডেরিভেটিভ হলো, তাহলে ডি স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার। তারপরে এইটুকু অংশে তো আর কিছু করার নেই, যা ছিল উপরেরটা হুবহুব একই রকম নেমে আসলো। এল স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার, এটা আচ্ছা ডাবল লেখা হয়ে গেছে ভুল করে, এটা যাই হোক সমস্যা নেই, এটা ডাবল হয়ে গেছে, এটা আমাদের দরকার নেই। আমরা আমরা যে কাজটা করব সেটা এখন হলো, সেটা হচ্ছে এই যে এই এল, এটাকে আমাদের ফ্রি করা দরকার। মানে আমাদের ডি স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার, এটা তো আমাদের মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটা টার্ম আর কি, এটাকে আমরা ফ্রি করতে চাই, সাথে কোনো কনস্ট্যান্ট রাখতে চাই না। তো এই কনস্ট্যান্ট গুলোকে তাহলে আমরা ভাগ করে দিই। তাহলে এল কে যদি তুমি যদি ভাগ করে দিও, তাহলে আর বাই এল, আর বাই এল যদি এরকম ভাবে মানে এল যদি সবগুলোকে ভাগ করে দিই, তাহলে এখানে আর বাই এল থাকছে ডিকিউ বাই ডিটি, আর এখানে কিউ বাই এল সি, কারণ আমরা এল দিয়ে ভাগ করেছি সবগুলো প্রত্যেকটা টার্মকে, ইকুয়ালস টু 0। 0 কে তো ভাগ করলে 0 হচ্ছে। এখন আমরা যে কাজটা করবো, এই আর বাই এল এটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরবো, এখানে যে 1/LC আছে এটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরবো, আগের আগের মতোই আর কি। তাহলে আর বাই এল কে ধরলাম 2b, আমাদের ইকুয়েশন সুবিধার সুবিধার জন্য, মানে আমাদের সিম্পলিফিকেশন সুবিধার জন্য। তারপরে 1/LC যেটা, এটাকে ধরলাম কে স্কোয়ার। তাহলে এটা ধরা হলে আমাদের পুরো ইকুয়েশনটা এখন দাঁড়াবে ডি স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার প্লাস 2b ডি কিউ বাই ডিটি প্লাস কে স্কোয়ার কিউ ইকুয়ালস টু 0। দেখো আমাদের আগে এখানে ই ছিল, মানে আগের কন্ডিশন আগে ই ছিল, তখন আমরা এটাকে বামে নিয়ে এসেছিলাম, বামে নিয়ে এসে এটাকে আবার এর সাথে আর একটা কনস্ট্যান্ট হিসেবে ধরেছিলাম এক্স হিসেবে। তো আমাদের এখন আর এটা করার দরকার নেই, আমাদের যেহেতু এখানে 0 আছে, সবগুলো আমাদের একটা ভ্যারিয়েবল অলরেডি আছে আমাদের, তাহলে এটার নতুন ভাবে ওরকম এক্স ধরার কোনো দরকার নেই। এখন ডাইরেক্টলি আমরা একটা সলিউশন, একটা জেনারেল সলিউশনে একটা লিখতে পারি আর কি। তো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমরা জানো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিগ্রি 1। তো তাহলে এটাকে যদি আমরা সলিউশন বের করতে চাই, তাহলে এটা সলিউশন হবে মূলত এক্স নিয়ে, সরি কিউ নিয়ে। এখানে আমাদের যেহেতু কিউ আছে সবগুলো নিয়ে, তাহলে এটা যে সলিউশন এটা হবে কিউ এর সলিউশন। তাহলে কিউ ইকুয়ালস টু কি হবে, কিউ ইকুয়ালস টু আমরা জানি এটা জেনারেল সলিউশন ধরে নিতে পারি যে এ ই টু দি পাওয়ার মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার টি প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু টি। আমরা জেনারেল সলিউশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা ধরেছি এরকম ভাবে লেখা যায়। তো আমাদের এখানে যখন লিখলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন, তো এর মাঝে এ লিখেছি বি লিখেছি, এগুলো আমাদের অজানা, এটা জানতে হবে। স্মল বি আর কে এটা আমরা আগে ধরেছি, এটা আমরা পরে মানটা বসিয়ে দেবো, কিন্তু এ আর বি এর ভ্যালু আমাদের জানা দরকার। এ আর বি এর ভ্যালুটা আমরা কি করে জানতে পারি? আমরা আগেও আগেও এটা বের করেছি, একই রকম নিয়মে আমরা এটা বের করতে চাইবো। আমাদের ইনিশিয়াল কন্ডিশন যেটা, ইনিশিয়াল কন্ডিশন থেকে আমরা এই এ বি এর ভ্যালু বের করে নিয়ে আসি সাধারণত। এখানে তাই করব। ইনিশিয়ালি আমাদের টাইম যখন শুরু, ওই সময়তে কি ছিল আমাদের খেয়াল করি আরেকবার, সময় যখন শুরু আমরা কেবল এটাকে ডিসচার্জ করলাম, ডিসচার্জ করে কেবল এটাকে জাস্ট অন করেছি, অন করার মুহূর্তে এই কিউ এর ভ্যালু এখানে ম্যাক্সিমাম, তাই না? এই যে ক্যাপাসিটর যে চার্জের ভ্যালু, এটা ছিল ম্যাক্সিমাম। এবং অন করার ঠিক মুহূর্তে আর কি, ওই সময়তে আমাদের এখানে রেট অফ চেঞ্জ অফ চার্জ এটা 0। তারপর অন যখন আমরা করে ফেলেছি, একটু সময় যাচ্ছে, এটা চার্জটা এরকম ভাবে ট্রান্সফার শুরু করেছে, তার মানে রেট অফ চেঞ্জ অফ চার্জ তারপরে তুমি পাবে আর কি। কিন্তু একদম যখন অন করলাম ঠিক ওই মুহূর্তে আমাদের রেট অফ চেঞ্জ অফ চার্জ এটা 0। তো যাক, আমাদের তাহলে ম্যাক্সিমাম চার্জ ইনিশিয়ালি হচ্ছে কিউ নট, যেটা হচ্ছে এটা কিউ সি এর ম্যাক্সিমাম চার্জ। তাহলে আমরা যখন টাইম যখন 0 বললাম, টি ইকুয়ালস টু 0, when t equals to 0, তাহলে ওই সময় কিউ ইকুয়ালস টু কিউ নট। তাহলে এটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন। তাহলে আমরা কিউ কে এখন রিপ্লেস করবো কিউ নট দিয়ে। তাহলে আমাদের যেহেতু ম্যাক্সিমাম চার্জ এটা কিউ নট, কখন? যখন আমাদের টিটা 0। তাহলে এখন আমাদের এদিকে সবগুলো টি এর ভ্যালু 0 বসাও। তাহলে এখানে যদি টি এর ভ্যালু 0 বসে, তাহলে এই ই ইন্টু মানে ই টু দি পাওয়ার মাইনাস বি, এই এটার সাথে টি, মানে এটা সম্পূর্ণটা মিলে হলো 1। তাহলে এখানে এ থাকছে শুধু। আবার এর সাথে এই এর সাথে যেটুকু আছে এটা সম্পূর্ণটা মিলে আবার 1, কারণ এখানে টি এর ভ্যালু 0। তাহলে এটা মিলে আবার হচ্ছে 1। তাহলে এখানে বি, তাহলে এ প্লাস বি, কিউ নট ইকুয়ালস টু এ প্লাস বি।
বা a প্লাস বি ইকুয়ালস কিউ নট, যেটাই বলো না কেন। তাহলে এটা আমরা লিখতে পারলাম। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই a আর b এর ভ্যালু জানার জন্য মানে আমাদের এটাকে a মাইনাস b আকারে কিছু একটা জানা দরকার। a প্লাস b আমরা পেয়েছি, a মাইনাস b আমাদের কিছু জানা দরকার। আগে যেরকম করেছি যে a প্লাস b যখন আমরা পেলাম, a মাইনাস b পাওয়ার জন্য আমাদের যেটা থেকে a প্লাস b পেয়েছি ওই ইকুয়েশনটাকে আমরা ডেরিভেটিভ নিয়েছি আর কি, টাইম ডেরিভেটিভ নিয়েছি। এখানে একই কাজ করব আমরা। আমরা এটা থেকে পেলাম a প্লাস b ইকুয়ালস কিউ নট। তাহলে যে এই যে সলিউশন আমরা লিখলাম একটু আগে, কিউ নট, কিউ এর কিউ ইকুয়ালস টু সামথিং, যেটা এটাকে আমরা যদি টাইম ডেরিভেটিভ নিই তাহলে কি দাঁড়াবে, আমাদের যে এক্সপোনেনশিয়ালের যে মাইনাস ছিল এটা এদিকে আসবে এবং a প্লাস বি জায়গায় আমরা a মাইনাস বি তখন পাওয়ার একটা সুযোগ থাকবে আর কি। তো সেটাই করেছি। তাহলে ডিকিউ বাই ডিটি ইকুয়ালস টু আমরা এ ই টু দি পাওয়ার যেটা এখানে ছিল ই এর পাওয়ার, তাহলে এইটুকু টি ছাড়া যা আছে এটা হুবহুব আমাদের বামে চলে আসলো, মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। আর ই এর পাওয়ার যা ছিল এটা তো একই থাকছে, কারণ আমরা জানি যে ডিডিএক্স অফ ই এক্স ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু এম ই টু দি পাওয়ার এম এক্স। আমরা এই ফর্মুলা আমরা জানি আর কি, ওই একই ফর্মুলা এটা করলাম। প্লাস বি, বি এর সাথে এটা যেটা ছিল এখানে এটুকু মিলে হচ্ছে আমাদের এম, যেটা কনস্ট্যান্ট। এটা আবারও এটা ডেরিভেটিভ নিলে পরে বামে চলে আসছে, তাহলে বি মাইনাস স্মল বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার আগে যেটা ছিল, যেটা হুবহু একই জিনিস থাকছে। তাহলে ডিফারেন্সিয়েশন আমরা করে ফেললাম। এখন ডিফারেন্সিয়েট করার পরে আমরা আবার এটাকে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব, তাহলে আমাদের a মাইনাস বিটা পেয়ে যাব। এখন এই ডিফারেন্সিয়েশনে আমরা ইনিশিয়াল কন্ডিশন কি অ্যাপ্লাই করি, আমাদের বামে আছে রেট অফ চেঞ্জ অফ চার্জ, যেটা আমরা একটু আগে বললাম যে যখন আমরা সময় শুরু করছি কেবল কেবল সুইচটা অন করেছি ওই সময়তে আমাদের রেট অফ চেঞ্জ অফ চার্জ 0। তাহলে at t equals to 0 dq by dt equals to 0। তাহলে আমরা এখন লিখতে পারছি dq by dt জায়গাতে 0 equals to a মাইনাস b, মানে এইটুকু অংশ তো আমাদের আর কিছু চেঞ্জ করা থাকছে না, এটা হুবহু একই থাকলো, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস মানে ই টু দি পাওয়ার মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু টি। এটি এর ভ্যালুটা আমরা এখানে 0 বসাতে পারছি। এটি এর ভ্যালু যখন 0 বসাচ্ছি তাহলে এটা অংশটা পুরোটাই 0 হয়ে গেলো, যেহেতু এখানে মাল্টিপল আকারে আছে। তাহলে এই টু দি পাওয়ার 0 মানে হলো 1, তার মানে জাস্ট এইটুকু থাকছে, a ইন্টু এইটুকু থাকছে। প্রথম টার্ম থেকে এইটুকু অংশ আমাদের এখানে থাকছে। একই রকম ভাবে দ্বিতীয় টার্ম থেকে b ইন্টু এটা থাকবে। আর এখানে ই এর পাওয়ার, এখানে টি এর পাওয়ার যেহেতু 0, তাহলে ই এর এই অংশটা পুরোটাই আবারও 0 হয়ে গেল। তাহলে এটা আমরা ফাইনালি পেলাম এই ইকুয়েশনটা। তাহলে এখন এখান থেকে আমরা একটু সিম্পলিফাই যদি করি, এখানে মাইনাস বি আছে, এটাকে গুণ করো, এটাকে মানে এদিকে একে গুণ করা যায়, এটা গুণ করা যায়, তাহলে এখানে মাইনাস এ বি প্লাস এ ইন্টু এটা। একই রকম ভাবে এখানে মাইনাস বি মাইনাস বি ইন্টু এটা, এবং এটাকে যদি সাইড চেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করো, তাহলে দেখবো যে এই বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ারকে কমন নেওয়া যায়, এবং এটাকে কমন নিয়ে বাকিগুলো ডানে পাঠিয়ে দিলে পরে আমাদের যেটা এখানে থাকবে সেটা হলো যে এই বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কমন নিলে এখানে এ মাইনাস বি হয়, ইকুয়ালস টু এটার মধ্যে আবার বিও কমন যায়, বি কমন গেলে এখানে এ প্লাস বি থাকে, এবং এটা মাইনাস থাকে, এটা এই পাশে যে এটা প্লাস হয়ে যায়। এটা সিম্পলিফাই তোমরা দেখবে এটা হয়। এখন এই এ প্লাস বি ইকুয়ালস টু আমরা একটু আগে বের করেছি এটা হচ্ছে কিউ নট, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু কিউ নট মানে হলো বি কিউ নট। তাহলে এ মাইনাস বি ফাইনালি আমরা পেলাম, এটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু বি কিউ নট ডিভাইড বাই রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। বুঝতে পারছো তোমরা? না পারলে বলবে। এই ক্যালকুলেশন গুলো বোঝা যায় স্যার, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খুবই ইজি আর কি, এগুলো না বোঝার কিছু নেই। তাহলে আমরা এখন এই যে a মাইনাস বি আর a প্লাস বি, এই যে 4 নম্বর ইকুয়েশন যেটা আমরা পেয়েছিলাম, আর এই 6 নম্বর ইকুয়েশন এখন যেটা পেলাম আর কি, এটা থেকে আমরা একবার যোগ করব একবার বিয়োগ করব। যদি আমরা প্রথমে যোগ করি তাহলে এখানে 2a পাওয়া যাবে, 2a ইকুয়ালস টু কিউ নট প্লাস এটা, তাই না, কিউ নট প্লাস এটা, তাহলে a ইকুয়ালস টু 1/2 ইন্টু কিউ নট ইন্টু 1 প্লাস বি বাই রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা এখানে থাকছে। আবার একই রকম ভাবে যদি বিয়োগ করো, মানে এই 4 নম্বর থেকে যদি 5 নম্বরকে বিয়োগ করো, তাহলে 2b ইকুয়ালস কিউ নট মাইনাস এই জিনিসটা, একে কিউ নট কে যদি কমন নাও এবং 2 কে ওপাশে পাঠিয়ে দিলে b ইকুয়ালস টু হাফ কিউ নট 1 মাইনাস রুট মাইনাস বি বাই রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তাহলে a আর b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন a আর b এর ভ্যালু যখন আমরা পেয়ে গেছি, এটাকে আমাদের জেনারেল সলিউশন আমরা যেটা লিখেছিলাম ওই ইকুয়েশন আমরা যদি বসিয়ে দিই, জেনারেল সলিউশনে যদি বসিয়ে দিই, তাহলে এই জায়গাতে হলো এইটুকু অংশ, দেখো আমাদের মনে করো যেখানে a ছিল, তাহলে এই জায়গাতে আমরা জাস্ট এইটুকু অংশ বসালাম। একই রকম ভাবে বি ছিল এই জায়গায়, তাহলে বি এর জায়গায় আমরা জাস্ট এটা বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালি কিউ এর ভ্যালু, এটা আমাদের সলিউশন। এখন এটাকে আরেকটু আমরা সিম্পলিফাই করতেই পারি, আরেক লাইন করতেই পারি, যেখানে আমাদের যে
ওয়ান আছে, এখানে বি বাই সামথিং কিছু একটা, এরকম ভাবে সবগুলো যদি তুমি এটার সাথে গুণ করো তাহলে দেখবে যে এটা এবং এটা কমন যাচ্ছে, এই দুটো অংশ থেকে এটা কমন যাচ্ছে। আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো যে ই টু দি পাওয়ার এখানে মাইনাস বি রুট অফ মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার আছে, এইটুকু অংশকে ব্রাঞ্চ করো, মাইনাস বি দাও একসাথে, তারপর প্লাস মানে ইন্টু ই টু দি পাওয়ার প্লাস এইটুকু অংশ, তাই না? আমরা যখন পাওয়ারের গুণ আকারে আছে, যোগ আকারে আছে, তাহলে আমরা এটাকে গুণ আকারে বেসটা লিখে পাওয়ারটা আলাদা লিখতেই পারি। তো ওই সূচকের নিয়মে যদি তুমি লিখো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার রুট অফ এইটুকু অংশ। তো এইভাবে যদি আমরা করি তাহলে এটাকে তুমি যদি কমন নাও এর পরে, তাহলে হাফ অফ কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস বি, এখানে তাই আছে হাফ অফ কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস বি। তাহলে এই হাফ অফ কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস বি যেটা আছে, এটাকে যদি দুই টার্ম থেকে যদি কমন নেওয়া হয় তাহলে হাফ কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস বি থাকছে বাইরে, আর ভিতরে থাকলো কি, ভিতরে থাকছে হলো আমাদের বাকি অংশটা, এই ওয়ান প্লাস বি বাই বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস কে মাইনাস কে স্কোয়ার ইন্টু টি। একই রকম ভাবে এখানে ওয়ান মাইনাস বি বাই root of b square minus k square e to the power minus b minus root over b square minus k square into t। তো এটা আমাদের ফাইনালি সলিউশন দাঁড়ালো এই পর্যন্ত এরকম। এখন আমাদের কন্ডিশন কিছু হতে পারে যে বি এর ভ্যালু আর কে এর ভ্যালু এটা কিছুটা আমাদের কোনোটা ছোট হতে পারে, কোনোটা বড় হতে পারে। যদি বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, বি যদি কে এর থেকে বড় হয়, কারণ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এটা যদি আমাদের পজিটিভ যদি হয়, তাহলে পজিটিভ যদি হয় তাহলে আমাদের দেখো এখানে এক্সপোনেনশিয়াল টার্ম থাকবে, এখানেও এক্সপোনেনশিয়াল আছে, এখানেও আছে, তাহলে সব মিলে আমাদের যে চার্জের ভ্যালুটা, এই চার্জের ভ্যালুটা এটা যে আস্তে আস্তে অসীমে যে এটা জিরোতে পৌঁছাবে আর কি, যেটাকে বলা হয় যে অ্যাসিম্পটোটিক্যালি এটা জিরোতে পৌঁছাবে। অসীম পথ যেটা আমরা জানি, অ্যাসিম্পটোটস তোমরা জানো, এটাকে ইংরেজিতে বলে, যেটাকে বাংলাতে আমরা অসীম সঞ্চার পথ বলতে পারি। তো এরকম ভাবে যে এটা জিরোতে পৌঁছাবে আর কি। তাহলে এই চার্জের ভ্যালু সব প্রথমে ছিল কিউ নট, এই কিউ নটটা ডিকে করবে, ডিকে করে আস্তে আস্তে অসীমে যে এটা একদম জিরোতে পৌঁছাবে। তো এটা যদি বি এর ভ্যালু কি এর থেকে যদি বড় হয় এবং এই রুটের ভিতরে যা আছে এটা সবগুলো মিলে যদি এটা পজিটিভ একটা নাম্বার হয় তাহলে এটা হবে। আর যদি বি আর কে যদি সমান হয়, তাহলে বি আর কে যদি সমান হয় তাহলে আমাদের এইটুকু অংশ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার ওয়ান প্লাস বিটি ই টু দি মাইনাস বিটি। এখন এখানে দেখো যে এটা আছে, আগেরটা তো আমাদের এক্সপোনেনশিয়াল ছিল, কিছু মাইনাস ছিল, কিছু ভ্যালু প্লাস ছিল, আবার এখানে মাইনাস আছে, এবং সবগুলো মিলে এটা এরকম ছিল। তো এখানে আমাদের ড্যাম্পিংটা অত বেশি হয়নি, কিন্তু এখন আমাদের শুধু একটাই মাইনাস টার্ম আছে এবং এখানে আমাদের ড্যাম্পিংটা বেশ জোরালো হবে আগের থেকে। তার মানে হলো এটা খুবই তাড়াতাড়ি এটা জিরোর কাছাকাছি এসে পৌঁছাবে, এটা একটা। আর 3 নম্বর কন্ডিশন যেটা হতে পারে সেটা হলো আমরা আগেও করেছি বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা ইমাজিনারি যদি হয়, মানে বি এর ভ্যালুটা কে এর থেকে কম, তখন আমাদের রুটের মধ্যে এটা মাইনাস হবে, এবং এটা যদি মাইনাস হয় তখন আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে যেটা লিখতে পারি যে এটাকে কে স্কোয়ার যদি আগে লিখি তাহলে একটা মাইনাস ওয়ান এখানে আছে আগে, মানে রুট অফ মাইনাস ওয়ান। এই রুট অফ মাইনাস ওয়ানের ভ্যালু আমরা জানি যে আই, তখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এটার ভ্যালু হলো আসলে আই ওমেগা। এই এটার ভ্যালু আসলে আই ওমেগা, যেখানে আইটা হচ্ছে রুট অফ মাইনাস ওয়ান আর ওমেগা হচ্ছে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই রুট ওভার। এটা করে দেখো এটাই আসে। তাহলে আমরা আগে যেরকম ভাবে করেছিলাম ওইভাবে আমরা লিখি, তাহলে আমাদের জেনারেল সলিউশন যেটা ছিল এখানে রুট অফ মাইনাস বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটাকে আমরা তাহলে আই ওমেগা লিখতে পারি। যেসব জায়গাতে রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার আছে এসব জায়গায় আমরা তাহলে এখন আই ওমেগা লিখতে পারি। তাহলে এখানে একটা আই ওমেগা লিখবো, একটা হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে একটা আই ওমেগা টি, তাহলে এখানে এই যে আই ওমেগা টি, আবার নিচে এখানে শুধু আই ওমেগা, মানে বি এর নিচে এই যে বি এর নিচে আই ওমেগা, একই রকম ভাবে এ এর উপরে এবার আই ওমেগা টি, যেহেতু এখানে টি কোণ আছে আই ওমেগা টি এটা লিখলাম। তো এই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন এখন এরকম দাঁড়াচ্ছে। এটাকে এখন সিম্পলিফাই করতে হবে। তো এটা যে সিম্পলিফিকেশন এটা আমরা আগেও দেখেছি একই রকমই। এটাকে তুমি সব প্রথমে কি করো, এটাকে ইটাকে গুণ করে এর সাথে গুণ করে আবার এটাকে একটু কমন নাও, বি বাই ওমেগা কমন আসে, তাই না? বি বাই ওমেগা কমন আসলে এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে সিম্পলিফাই করার আগের নিয়মে আমরা এটা ডিটেলস আর বলছি না, আগে যে যেটা করা হয়েছে ওই একই নিয়মে আমরা যাব এবং এটাকে সলিউশন করবো। তাহলে এখন ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস ই টু দি মাইনাস আই ওমেগা টি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে পাবো কি যে cos ওমেগা টি, তারপরে প্লাস আই সাইন ওমেগা টি, এটাতে পাবো হলো cos ওমেগা টি মাইনাস আই সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 cos ওমেগা টি, কারণ এই মাইনাসের টার্মটা চলে যায়, এবং তাহলে 2 cos ওমেগা টি থেকে আমরা এই নিচের 2 আবার কেটে যে থাকে হলো cos ওমেগা টি, বা এটা একটা ফর্মুলা বলতে পারো।
এরকম ভাবে ই এর প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার এটা যোগ করার পরে এটা দুই দিয়ে ভাগ করলে পরে এটা যা হয় এটা হচ্ছে কস ওমেগা টি হয়। মানে এটা একটা ফর্মুলা, এরকম তুমি বলতে পারো। তাহলে বি বাই ওমেগা, এখানে আবার যেটা হলো এবার মাইনাস করছে, মাইনাস করার মানে হলো এবার সাইনের টার্মটা থাকবে, কসের টার্মটা চলে যাবে। তাহলে এখানে যেটা হতো এই দুইটা মিলে থাকবে হলো 2 cos i ওমেগা টি, মানে সরি আই টু সাইন ওমেগা টি। বুঝছো? আই এখানে বাইরে তো থাকছে কমন আকারে, তাহলে আই হবে, এটা যদি দুইবার তাহলে আই টু সাইন ওমেগা টি। তো এই টু আর নিচে টু কেটে যাবে আর নিচের আইও কেটে যাবে, তাহলে এখানে বি বাই ওমেগা সাইন ওমেগা টি শুধু এখানে থাকছে। তো এটা যেহেতু আমরা আগে উপরে ডিটেলস করেছি ওই একই রকম নিয়মে করলাম, এখানে দেখানো হলো না এটা। তাহলে এখানে যে এই ওমেগাকে আমরা যদি এবার কমন নিই তাহলে ওমেগা বাইরে চলে যাচ্ছে, এখানে ওমেগা কস ওমেগা টি প্লাস বি বাই ওমেগা ছিল এটা চলে গেল, বি সাইন ওমেগা টি এখানে থাকছে। তাহলে ওমেগা কস ওমেগা টি এখানে বি সাইন ওমেগা টি, তাহলে এখানে এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি যে সাইন এ প্লাস বি, এই জাতীয় একটা ফর্মুলা আমরা এখানে ফেলতে পারি। তাহলে এখন এই সাইন এ প্লাস বি ফর্মুলা ফেলার জন্য আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করি, সাইন এ প্লাস বি, তাহলে এটা সমান আমরা কি লিখি যে সাইন এ প্লাস সাইন বি, সরি কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি, এরকম একটা ফর্মুলা আমরা লিখি। তাহলে এখানে সাইন আর কস এরকম ভাবে আছে, আমরা জাস্ট এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে এখানে একটা কিছু এই বি আর ওমেগা জায়গায় লিখতে হবে। তো বি এর জায়গায় আমরা লিখলাম মনে করো যে এটা কস আলফা, কারণ এখানে বি সাইনের সাথে আছে, তাহলে এখানে আমাদের কস রিলেটেড কিছু একটা থাকবে, তাহলে কে কস আলফা লিখলাম এখানে। ওমেগাকে একই রকম ভাবে আমাদের লিখতে হবে, তাহলে ওমেগা সমান কি লিখবো, কে সাইন আলফা। ওমেগা সমান কে সাইন আলফা। কেন করলাম এটা, কারণ এখানে কস হচ্ছে আমাদের সাইন নিয়ে আসতে হবে, এবং যেহেতু এটা ওমেগা এর সাথে একটা স্কেলিং ফ্যাক্টর লাগবে, তাহলে স্কেলিং ফ্যাক্টরটা হচ্ছে আমাদের এখানে কে, কারণ এটা কে এর ভ্যালু শুধু যদি বলো যে সাইন আলফা, এই সাইন আলফা ভ্যালু জাস্ট ওয়ান থেকে জিরোর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু ওয়ানের থেকে বেশি হলে কি হবে, এই ওমেগা ভ্যালু তো ওয়ানের থেকে বেশি হতেই পারে। তো আমরা যেটা ধরে নিলাম এটা লজিক্যাল হতে হবে, তাহলে এই ওমেগা ভ্যালু যদি অনেক থেকে বড় হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমাদের একটা স্কেলিং ফ্যাক্টর দরকার। স্কেলিং ফ্যাক্টরটা কি, এটা হচ্ছে কে, এটা ডিফাইন করে দিবে যে কে এর মানে এখানে এই দুটো মিলে টোটাল ভ্যালুটা কত হয়। যাক, তাহলে একই রকম ভাবে বি এর জন্য আমরা একই রকম লিখবো, তাহলে বি ইকুয়ালস টু কে কস আলফা, তাহলে এই দুটো মিলে তাহলে এখন আলফা ভ্যালু কত হবে, আমরা যদি এটাকে ডিভাইড করি তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু এটা, মানে আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওমেগা বাই বি। ওমেগার ভ্যালু আমরা জানি, বি এর ভ্যালু আমরা আগে ধরে নিয়েছি, সেটাও মানে হলো আমরা জানি। তার মানে এখান থেকে আমরা ফেজ অ্যাঙ্গেলটা বের করে আনতে পারি, আলফাটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল, তো এটা আমরা বের করে নিয়ে আসতে পারি। তো যাক, তাহলে আমরা এখানে যেটা করি এই ওমেগার ভ্যালু আর বি এর ভ্যালুটা বসিয়ে দিই, ওমেগার জায়গাতে কে সাইন আলফা, কস ওমেগা একই রকম থাকলো, বি এর জায়গাতে কে সাইন কে কস আলফা, কে কস আলফা এখানে থাকলো, আর সাইন এরটা একই রকম থাকছে। তাহলে আমরা যে কেটাকে যদি বাইরে কমন নিই তাহলে এখানে কে কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি, এটা বাইরে হলো, ওমেগাটা বাইরেই ছিল। তাহলে এবার সাইন সি প্লাস সাইন এ প্লাস সাইন বি, সাইন এ প্লাস বি, এই ফর্মুলা পড়ছে সাইন এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে আমাদের এটাকেও এ ধরতে পারে এটাকেও বি ধরতে পারে, একই কথা যেটি ধরো, সাইন এ প্লাস বি। তো আলফাটাকে আমরা পরে লিখছি কারণ আলফা যেহেতু ফেজ অ্যাঙ্গেল, এটা লিখার একটা কনভেনশন আছে যে আমরা প্রথমে অ্যাঙ্গেলটা বামে লিখি আর ফেজ অ্যাঙ্গেলটা আমরা সাধারণত ডানে লিখি আর কি, পরের দিকে লিখি। তো এভাবে এটাকে লেখা হলো। তো তাহলে এটা সম্পূর্ণটা মিলে হচ্ছে আমাদের মূলত এটার অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে আমাদের একটা, তাহলে কি হচ্ছে টোটালটা মিলে একটা অসিলেটরি একটা টার্ম চলে আসছে। সাইনটা যেহেতু আমাদের অসিলেটরি, সাইন ওয়েভ একটা অসিলেটরি একটা জিনিস, তাহলে এটাও আমাদের মূলত অসিলেটরি হবে। এখন অসিলেটরি হলো আমাদের, তারপরে কথা হলো যে এখানে যতগুলো কনস্ট্যান্ট ছিল এই সবগুলো কনস্ট্যান্টের ভ্যালু আমরা বসিয়ে দিই এখন। তাহলে কনস্ট্যান্ট কি কি ধরেছি সব প্রথম থেকে আমরা একটু আগে দেখি। একদম প্রথমে আমরা দুইটা জিনিস ধরেছি, সেটা হলো যে আর বাই এল ইকুয়ালস টু বি, তার মানে বি ইকুয়ালস টু আর বাই টুয়েলভ। বুঝছো, বি ইকুয়ালস টু আর বাই টুয়েলভ, বা বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার বাই 4 এল স্কোয়ার, যেটাই বলো না কেন। একই রকম ভাবে কে কে ওয়ান বাই এল সি ইকুয়ালস টু কে স্কোয়ার ধরেছি, তার মানে কে ইকুয়ালস টু রুট অফ ওয়ান বাই এল সি, কে এর ভ্যালু রুট অফ ওয়ান বাই এল সি, আর বি এর ভ্যালু আর বাই টুয়েলভ। তো এই ভ্যালুগুলো আমরা একটু এখন আমরা বসাবো আর কি। এবং সাথে ওমেগা সমান আমরা একটা ধরেছি, ওমেগা সমান কি ছিল, দাঁড়াও, এই যে ওমেগা, আই ওমেগা সমান হচ্ছে এটা, তাই না, ওই যে ওমেগা সমান হচ্ছে যে এটা, ওমেগাটা আমরা পরে ধরেছি। তাহলে আমাদের ধরার মধ্যে হলো তিনটা জিনিস, সেই তিনটা জিনিসের ভ্যালু আমরা বসাবো। তাহলে ওমেগা সমান হলো কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কে এর ভ্যালু যেহেতু আমাদের আগে যেটা দেখলাম যে ওয়ান বাই এল সি, তাহলে কে স্কোয়ার ভ্যালু হচ্ছে ওয়ান বাই এল সি, আর মাইনাস বি স্কোয়ারের ভ্যালু মানে হলো আমাদের ওই আর বাই ফোর এল, আর বাই ফোর এল, সরি আর স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার, আর স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার, এখানে যেটা দেখলাম উপরে আর ছিল এটাকে যদি স্কোয়ার করো তাহলে এখানে আর স্কোয়ার
ডিভাইড বাই 4l স্কোয়ার, তাই না? বি স্কোয়ারের ভ্যালু হলো r/4l স্কোয়ার। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে পুরো জিনিসটা দাঁড়াবে এরকম যে কে এর ভ্যালু হচ্ছে আমাদের আচ্ছা, কে এর ভ্যালু হলো √1/LC। এই √1/LC এখানে আছে কে এর ভ্যালুটা। এখানে যেটা কিউ নট ছিল, এই কিউ নটটা আমাদের বামে লিখে নিয়েছি। আর যেটা এক্সপোনেনশিয়াল e⁻bt এটা আমাদের এটাকে একবারে এদিকে লিখলে সুবিধা হতো তোমাদের হয়তো, কিন্তু আমাদের এটা বুঝতে পারবো, এটা না বোঝার কিছু না, আগেও করেছি। তাহলে e⁻bt এটাকে আমরা আগে লিখলাম বি এর ভ্যালু হচ্ছে r/12, বি এর ভ্যালু r/12 আমরা এখানে বসালাম, তাহলে vt। তারপর এখানে কে ছিল, কে এর জায়গাতে √1/LC। আর ওমেগার ভ্যালু হলো √k² - b², এই √k² - b² এর জায়গাতে তাহলে আমরা k² মানে হলো 1/LC, আর b² মানে হলো r²/4l²। তাহলে আমরা এখানে k² - b² এখানে বসিয়ে দিলাম। আমাদের এখানে ছিল ওমেগা টি, যে দেখো ওমেগা টি, তাহলে ওমেগার জায়গাতে তাহলে এখন যে ওমেগা যেটা নিচে ছিল এটা হুবহু এখানে থাকছে ওমেগা টি প্লাস আলফা। এই হচ্ছে আমাদের টোটাল সলিউশনটা। এখন আমরা যে কাজটা করতে পারি যে এটার ফ্রিকোয়েন্সি কত, তাই না? এই যে এটা যে অসিলেশন হবে, এই অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা কত হবে, কত ফ্রিকোয়েন্সিটা অসিলেট করবে, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখেছি ওমেগা টি। তাহলে ওমেগার ভ্যালু আমরা জানি যে f=ω/2π। তাহলে ওমেগা ডিভাইড বাই 2π আমরা এখানে লিখলাম, ওমেগার ভ্যালুটা বসিয়ে দেবো জাস্ট আগে যেটা পেয়েছি, যে √1/LC - r²/4l², এটা হচ্ছে ওমেগার ভ্যালু। আর নিচে 2π ছিল, 2π থাকলো এখানে। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে আমাদের ফ্রিকোয়েন্সিটা যে ফ্রিকোয়েন্সিটা এটা। এখন আর একটা কাজ করা যায় যে ফ্রিকোয়েন্সির এই যে এটা লিখলাম, এর মাঝে আমাদের কোনোভাবে যদি রেজিস্ট্যান্সটা 0 আমরা করি, এখানে শুধু এল এবং সি যদি থাকে, তাহলে রেজিস্ট্যান্স 0, তখন আমাদের যে ফ্রিকোয়েন্সিটা দাঁড়াবে 1/2π √LC। মানে আমাদের সিরিজ এলসি সার্কিটের জন্য যে ফ্রিকোয়েন্সি দাঁড়াবে অসিলেশনের, সেই ফ্রিকোয়েন্সি হলো f=1/2π √LC এটা। এবং এটা যে অসিলেটরি হবে, কখন অসিলেটরি হবে, আমাদের যে এটা যে আমাদের অসিলেটরি টার্ম না, মানে এটা যদি আমাদের ইয়া হয়, বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে কিন্তু এবার অসিলেটরি হবে না, আমাদের এটাকে বড় হতে হবে, এই 1/LC কে বড় হতে হবে এটার তুলনায়। তো এটার জন্য আমাদের কন্ডিশনটা হলো যে অসিলেশন হওয়ার জন্য, অসিলেটরি ডিসচার্জ হওয়ার জন্য r²/4l² এর থেকে এটাকে বড় হতে হবে। তাহলে আমরা এখান থেকে আরেকটু করতে পারি যে আর এর ভ্যালুটা কেমন হবে, আর এর ভ্যালু এটা 2√L/C, এটাকে বামে ডানে নিয়ে যাও, এইভাবে এটাকে লেখা যায়। তাহলে আর এর ভ্যালুটা 2√L/C এর থেকে ছোট হতে হবে, তাহলে আমরা এটা অসিলেটরি ডিসচার্জ পাবো। এবং ডিসচার্জের যে গ্রাফটা হবে সেই গ্রাফটা এরকম ভাবে নিচে যাবে, আবার একটু উপরে আসবে, এভাবে যে এক সময় এটা জিরোতে পৌঁছাবে। অসিলেটরি ডিসচার্জ এরকম হবে। ক্লিয়ার এই পর্যন্ত তোমাদের কাছে? সমস্যা থাকলে বলবেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই বলো। স্যার ওই যে একটা জায়গায় যে b² = k², ওই ইকুয়েশনটা একটু আরেকবার যদি বলতেন। b² = k2 স্যার। এটা জি স্যার। b² = k², এটা যদি হয় তাহলে আমাদের দেখো এই টার্মগুলো কেমন হয়, যে এই ইকুয়েশনটা আমাদের চলে যাচ্ছে, এখান থেকে 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, তাই না? এটা 0 হচ্ছে। তাহলে আমাদের যেটা অসিলেটরি টার্ম যে অংশগুলো ছিল, এক্সপোনেনশিয়ালের জন্য আমাদের মূলত অসিলেশন একটা পাওয়ার সম্ভাবনা এখানে থাকতো আর কি। কারণ একে ভেঙে আমরা এখানে তোমার কি বলে এটাকে সাইন কস এখানে পেতাম আর কি। তো সাইন ফাংশন কস ফাংশন যখন আসছে, তখন সেটাতে আমরা অসিলেটরি একটা ডিসচার্জ পাবো। কিন্তু যখন এই টার্মগুলো চলে যাচ্ছে, এই এক্সপোনেনশিয়ালের এই অংশগুলো, তাহলে এখানে আমাদের সাইন আর কস আর এরকম ভাবে একা মানে সিঙ্গেল সাইন ফাংশন বা কস ফাংশন আমরা পাচ্ছি না, তখন আমাদের ডিসচার্জটা অসিলেটরি হবে না। এবং এই ক্ষেত্রে আমাদের ড্যাম্পিংটাও জাস্ট এখানে e⁻bt এর উপরে ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে আমাদের তখন এই ড্যাম্পিংটা খুব ফাস্ট হবে আগের তুলনায়, এই আর কি। আর স্যার ওই যে 1+bt টা কিভাবে আসলো? 1+bt এটা এটাকে সিম্পলিফাই করলে চলে আসা উচিত আর কি। এটা একটু সিম্পলিফাই করবে, আমাদের b এর ভ্যালু, k এর ভ্যালু যদি এখানে তুমি 0 বসাও, তাহলে এটা চলে আসা উচিত আর কি। বুঝছো? আচ্ছা এটা একটু করে দেখো তোমরা, যদি না পারো আমি একটু সামনে দেখবো। এটা বিটি মনে হচ্ছে এক্সট্রা আসছে নাকি একটা, এই টার্মটা মনে হয় থাকার কথা ছিল না সম্ভবত। তারও
এটা তো বি বি স্কয়ার কে স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে এটা 0 মানে হলো, জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো আসছে এটা? স্যার আমি আরেকবার দেখবো পরে, কালকে না হলে জিজ্ঞেস করবো, আগামী দিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা তাহলে এটা তোমরা দেখো, না পেলে এটা সামনের দিন এটা একটু জিজ্ঞাসা করো আর কি, অবশ্যই জিজ্ঞাসা করবে, হ্যাঁ কি হয় জানাবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে আচ্ছা যেটা স্যার। করি, আমরা এখন দেখি যে এই যে একটু আগে যে ফ্রিকোয়েন্সিটা আমরা পেলাম যে f ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার এলসি, এই ফ্রিকোয়েন্সিটা আমাদের কোথায় কাজে লাগে? তো একটা জিনিস একটু সরি, একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের এখানে যে সার্কিট ডায়াগ্রামটা ছিল, যে এটাই বলো বা আগেরটাই বলো, যখন আমরা ডিসচার্জ করছি, ওই ডিসচার্জ করার সময়তে দেখা গেলো যে ক্যাপাসিটরের যে ম্যাক্সিমাম চার্জ ছিল, ওই ম্যাক্সিমাম চার্জটা এখান থেকে একটা কারেন্ট একটা তৈরি করছে, তাই না? ওই চার্জটা একটা কারেন্ট তৈরি করলো এবং এখানে একটা ব্যাক ইএমএফ তৈরি করতে পারছে, মানে ইনডিউসড ইএমএফ এখানে তৈরি হলো। তারপর এখান থেকে আবার কি করবে এটা, সর্বপ্রথমে এই ক্যাপাসিটর ডিসচার্জ হবে, কারেন্টটা এখন ফ্লো হচ্ছে, কারেন্ট যখন ফ্লো হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট এখানে একটা পাচ্ছ তুমি এল এর অ্যাক্রসে। আমরা জানি যে এল এর অ্যাক্রসে যদি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট এখানে হয়, তার মানে মানে আমরা কারেন্ট যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে পরে সেখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তো ওই ইনডিউসড ইএমএফ কি করবে, এটা ব্যাক ইএমএফ, এটা কি করবে, আবার এদিকে একটা কারেন্ট ফ্লো করবে এবং এই ফ্লোটা আবার এই ক্যাপাসিটরটাকে চার্জ করবে। তার মানে এ প্রথমে ডিসচার্জ হবে, ডিসচার্জ হয়ে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ভ্যারিয়িং ম্যাগনেটিক ফিল্ড। ওই ভ্যারিয়িং ম্যাগনেটিক ফিল্ডটা এটা আবার এখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি করবে, সেটা কিনা কারেন্ট ফ্লো করে আবার এই ক্যাপাসিটরকে আবারও চার্জ করবে। ওই চার্জটা আবার একই রকম ভাবে কারেন্ট ফ্লো করবে, এখানে কারেন্ট ভ্যারি করবে, ইনডিউসড ইএমএফ হবে, এইরকম কাজটা বারবার চলতে থাকবে। এই হচ্ছে আমাদের অসিলেটর, একবার বামে আসবে একবার ডানে আসবে, এরকম ঘটনা চলতে থাকবে ইনফিনিটি সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটার কোনো ধরনের লস হবে না। এখন লসটা কোথায় হবে? লসটা হতে পারে যে এই রেজিস্টারের অ্যাক্রসে, অথবা এর, অ্যাম্পলিটিউড কি কমবে না স্যার হ্যাঁ কি প্রত্যেক বললাম, অসিলেশনে? হ্যাঁ ওটাই বলছি আর কি, যদি এখানে স্যার কোনো প্রত্যেক লস না অসিলেশনে হয়, অ্যাম্পলিটিউড কমবে কিনা? হ্যাঁ আমি বলছি, তোমার কথা বলছি, এখানে যদি কোনো লস যদি না হয়, তাহলে আমাদের এই ঘটনা অসীম সময় ধরে চলবে। কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন এরকম হয় না, আমাদের এখানে তারের মধ্যে কিছু রেজিস্ট্যান্স থাকে, এই আর এর তো রেজিস্ট্যান্স আছেই, তো সব মিলে আমাদের এখানে অ্যাম্প্লিটিউডটা কমতে থাকে এবং এটা আস্তে আস্তে অসীম সময় চলে না, কিছু সময়ের মধ্যে এটা জিরোতে পৌঁছে যায়। কিন্তু তুমি যদি কন্টিনিউয়াসলি চার্জ করো আর ডিসচার্জ হতে দাও, তাহলে এটা অসীম সময় ধরে চলতে পারবে। বুঝছো কি? তুমি বাইরে থেকে এনার্জি দিচ্ছ, প্রথমবার মানে একবার এটা হয়তো বা এরকম অসিলেশন 3বার বা 4বার হয়তো চলে, ধরো কথা কথা ধরলাম যে এরকম অসিলেশন এখানে 3বার চলছে, তারপর আস্তে আস্তে অ্যাম্পলিটিউড কমা শুরু করছে ভালোই, এবং আমরা এটা নিতে পারছি না। তো প্রতি 3বার অসিলেশনের পর যদি আমি একবার করে এরকম এটাকে চার্জ করে দিই, তাহলে যতক্ষণ এরকম ঘটনা ঘটবে আর কি, যে অসিলেশন হলো আবার চার্জ করলাম, অসিলেশন হলো আবার চার্জ করলাম, তো এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এটা অসীম সময় ধরে আমরা চালাতে পারবো। এখন এটা কেন করব? কারণ হলো এই ইন্ডাক্টরকে খেয়াল করো, ইন্ডাক্টরে আমাদের এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে এবং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের ভ্যারিইং ম্যাগনেটিক ফিল্ড, ভ্যারি করছে। তো কোনো জায়গাতে যদি এরকম ম্যাগনেটিক ফিল্ড যদি অসিলেট করে, সেখান থেকে কিছু পরিমাণ এনার্জি এখান থেকে রিলিজ হয়, ফ্রি স্পেসে কিছু পরিমাণ এনার্জি এখান থেকে বাইরে বের হয়ে যায়, এবং ওই যে এনার্জিটা এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এর ভেলোসিটি হয় লাইট ভেলোসিটির সমান। এটা হচ্ছে আমাদের তাহলে কোথায় কাজে লাগতে পারে, এটা হচ্ছে আমরা এরকম ভাবে এই যে কত ফ্রিকোয়েন্সিতে এটা বাইরে বের হবে, ওই ফ্রিকোয়েন্সি যদি আমরা কন্ট্রোল করি, বা এরকম ভাবে কখন এটা বের হবে এটা যদি আমরা কন্ট্রোল করি সময়টা, তাহলে এখান থেকে একটা সিগন্যাল ট্রান্সমিট করা সম্ভব। এবং এই কাজটা হয় তোমার যে ওয়াকি টকি যেটা আমরা বলি, তোমরা হয়তো শুনেছো না, ওয়াকি টকি নাম শুনেছো না? ওয়াকি শুনেছি টকি, স্যার। জি স্যার হ্যাঁ সেই শুনেছি। ওয়াকি টকি, বাট এটাকে আরেকটু যদি ডিটেলসে বলি তাহলে হচ্ছে ট্রান্সমিটার রিসিভার এখানে থাকে, তাই না? এই ট্রান্সমিটার রিসিভারে এই কাজটা করা থাকে আর কি, তোমার এখানে কিছু পরিমাণ এনার্জি প্রতি মুহূর্তে এই ইন্ডাক্টর থেকে হারিয়ে যায়, এবং সেটা মানে হারিয়ে যায় বলতে শূন্য স্থানে ছড়িয়ে পড়ে, এবং এটা যদি কোনো ডিটেক্টর মানে উপযুক্ত কোনো ডিটেক্টর যদি তুমি পাশে রাখো, সেটা আবার এটা ডিটেক্ট করতে পারে কি পরিমাণ মানে ফ্রিকোয়েন্সিতে ওই ইয়েটা হারাচ্ছে আর কি, মানে ওই ফ্রিকোয়েন্সি তুমি এখানে এটা ডিটেক্ট করতে পারবে। তো এইভাবে আমরা যে যত রকমের ওয়্যারলেস কমিউনিকেশন যা আছে সবগুলো মূলত এটা বেসিসে কাজ করে আর কি, বুঝছো? তার মানে ক্যাপাসিটর ইন্ডাক্টরে একটা সার্কিট থাকবে, এখান থেকে কিছু পরিমাণে এনার্জি তুমি এরকম ভাবে বাইরে ছড়িয়ে দিতে পারবে, মানে তোমার সিগন্যাল তুমি যেটা চাচ্ছ সেই ফ্রিকোয়েন্সিতে, এবং সেই ফ্রিকোয়েন্সিটা হয় এই যে আমরা একটু আগে যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করলাম এটা। তাহলে ফ্রিকোয়েন্সি কার কার উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে এল এর উপরে আর একটা সি এর উপরে। তো যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে সেখানে এল এবং সি এর উপরে ডিপেন্ড করছে। তো এই হচ্ছে আমাদের এটার গুরুত্ব আর কি, ওয়্যারলেস টেলিগ্রাফি, মানে ওয়্যারলেস যত কমিউনিকেশন আছে তার মধ্যে
সেখানে আমাদের এটা এভাবে ইম্প্যাক্ট ফেলে আর কি। তো আরেকটা আমাদের জানা দরকার হবে, এই যে সিরিজ সার্কিট আমরা পড়েছি, এটা আমরা আরেকটা সার্কিট হয়, সেটা হচ্ছে প্যারালাল রেজোন্যান্ট সার্কিট। এই প্যারালাল রেজোন্যান্ট সার্কিট এটা সামনের ক্লাসে পড়বো। এবং তারপরে তোমাদের আর একটা জিনিস আছে, ওই তোমাদের মোটরের কিছু অংশ আছে আর কি, জেনারেটর এবং মোটর, এগুলো পরে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং আমরা তার পরবর্তী চ্যাপ্টার শুরু করব। তো এটা আশা করছি সামনের ক্লাসে হবে। আমাদের এই সেলফ ইন্ডাকট্যান্স, মিউচুয়াল ইন্ডাকট্যান্স হয়ে গেছে, গ্রোথ ডিকে অফ এলআর সার্কিট এটা হয়েছে, এটাও হয়েছে, এটাও ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্টের বিষয়গুলো আমাদের হয়ে গেছে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কথাটা আমরা এখনো বলিনি, এটা আমরা সামনে যে এলসি এর প্যারালাল সার্কিট যখন আমরা বলবো ওই সময় আমরা এটা বলবো। তো এই আমাদের মানে সিলেবাসের মোট ইয়ে আর কি, রিভিউ আর কি। তো তাহলে তোমাদের এখানে কিছু ম্যাথ আছে, 3টা এক্সাম্পল আমরা দিয়েছি। এই যে আমরা যে ফ্রিকোয়েন্সি গুলো বের করলাম, ওই ফ্রিকোয়েন্সি বের করারই ম্যাথ এখানে সবকিছু দেওয়া আছে। আমাদের জাস্ট ফ্রিকোয়েন্সি যে ইকুয়েশন আমরা বের করলাম, ওই ইকুয়েশনটা ব্যবহার করে তোমাকে এটার যে ডিসচার্জ বা অসিলেটরের যে ফ্রিকোয়েন্সিটা এটা বের করে নিয়ে আসতে পারবে। ড্যাম্পিং আমাদের যে কত রেজিস্ট্যান্স হলে পরে আমাদের অসিলেটর হবে, সেই ভ্যালুগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে। তো এটা একটু করবার চেষ্টা করবো তোমার বাসায়। যদি এরকম কোনো সমস্যা হয় আমাকে জানাবা, আর সামনের ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করা যাবে। তো তোমাদেরকে এই 3টা এক্সাম্পল সহ নোটটা আজকে দিয়ে দেওয়া হবে, তোমরা এটা একটু পড়বা। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। স্যার আমরা কি এসি সার্কিট নিয়ে স্যার এরকম ক্যাপাসিটর ইন্ডাক্টর নিয়ে কাজ মানে আলোচনা করবো স্যার? হ্যাঁ অবশ্যই করবো, অবশ্যই করবো। জি স্যার। এসি সার্কিট আমাদের যে পরবর্তী চ্যাপ্টার যেটা, এটা পুরোটা এসি সার্কিটের উপরে। এবং এখানে যে দেখবা যে আমরা এখন যতগুলো কাজ করলাম এলআরসিআর সার্কিট নিয়ে, এলসিআর বা এলসিআর এরকম আছে, এগুলো এগুলো যে সার্কিট নিয়ে যতগুলো আমরা কাজ করলাম, এটা করেছি আমরা ডিসির শুরুতে অথবা শেষে। তো ডিসির শুরুতে এবং শেষে যে কাজটা, এটা এসির মতোই। এই কারণে এই চ্যাপ্টারটা আবার নতুন ভাবে আমি নিলাম আর কি, যেহেতু তোমাদের আগে এটা হয়েছে তারপরেও নিলাম। কারণ আমাদের পরে যে এসি চ্যাপ্টার যখন আমরা পড়বো ওই সময় তো আমার এগুলো খুবই কাজে লাগবে আর কি। এটা আমাদের ছাড়া এসি চ্যাপ্টার এটা বুঝতে পারবে না। তো এগুলো আমরা আবার পড়বো, এসিতে আমরা আবার পড়বো, কিন্তু ওখানে আমাদের সোর্সটা একটু ভিন্ন হবে। এবং আমাদের সিম্পলিফিকেশন যেটা আমরা করেছিলাম এখানে এত ডিটেলসে আমাদের ধরুন করা লাগবে না। এসি আমাদের ইকুয়েশন গুলো আরো সহজে আমরা করে ফেলতে পারবো অল্প জায়গার মধ্যে। স্যার তো ঠিক আছে, ইন্ডাক্টর কি আমরা রিয়েল লাইফে সচরাচর ব্যবহার করি? অবশ্যই ব্যবহার করি। ইন্ডাক্টর অবশ্যই ব্যবহার করি। তুমি যত তোমার ওয়্যারলেস কমিউনিকেশন বলো, এগুলো সব জায়গাতে আমাদের ইন্ডাক্টর আছে, বুঝছো? তোমার ফোনেও ইন্ডাক্টর আছে, তুমি কি জানো? তুমি না যে স্যার। ফোনটা ব্যবহার করছো সেই ফোনেও তোমার ইন্ডাক্টর আছে। এবং সেটা হচ্ছে আমাদের সারফেস মাউন্ট ডিভাইস বলা হয়। এটা বাইরে থেকে দেখে তুমি, আমরা যেরকম ইন্ডাক্টর দেখি সেরকম ইন্ডাক্টর তুমি এরকম দেখবে না। এখানে ইন্ডাক্টর যদি দেখো, আচ্ছা দাঁড়াও, assembly। আমি এই শেয়ারটা ক্লোজ করছি, আমরা নতুন একটা শেয়ারে যাই। তোমরা কি এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এরকম যে ডিভাইস গুলো দেখছো, এই ডিভাইস গুলো হচ্ছে আমাদের সারফেস মাউন্ট ইন্ডাক্টর, মানে সারফেস মাউন্ট ডিভাইস আর কি। এরকম ধরনের কিছু ডিভাইস দেখবে যে আমাদের মোবাইল ফোনের মধ্যে থাকে, বা এই যে এই জাতীয় গুলো দেখতে পাবো, এগুলো হচ্ছে আমাদের সবগুলো ইন্ডাক্টর। আচ্ছা, এবং এগুলো আমরা অবশ্যই ব্যবহার করি। তুমি যখন ট্রান্সমিটারে যখন তুমি বানাতে যদি চাও, এমনি বিভিন্ন প্রজেক্টের জন্য, সায়েন্স ফেয়ারের প্রজেক্টের জন্য, তাহলে তুমি তখন এরকম ধরনের ইন্ডাক্টর ব্যবহার করো সার্কিটে, বা এই জাতীয় ইন্ডাক্টর গুলো ব্যবহার করো, বুঝছো? এই যে এটা বা এটা। তো এখন এটাকে যদি তুমি সারফেস মাউন্ট ডিভাইসে যাও বা ছোট আকারে লিখতে চাও, তখন এই ছোট আকারে ব্যবহার করার জন্য তখন আমরা এইগুলো ব্যবহার করি। আর যখন আমাদের অত বেশি ছোট দরকার হয় না, কম্প্যাক্ট ফর্মে যাওয়ার দরকার হয় না, তখন আমরা এই বড় এই ডিভাইস গুলো ব্যবহার করি। সবই ইন্ডাক্টর এগুলো। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? সম্ভবত নাই। তো ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। আমরা তাহলে মিটিং ক্লোজ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।